দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। রাশেদ হায়দার ভাই একটা কথা বলছিলেন যে জামাতকে শূন্য করতে হবে, অনেকটা কন্ট্রোল করার কথা বলতে চাচ্ছিলেন। আমি যেটা বললাম শূন্য বলতে এটাই বোঝাচ্ছেন। এই যে এই জামাত যেই ভূমিধস ফাইট বিএনপির সাথে দিয়েছে এবার, যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে নেক্সট 5 ইয়ার্স পরে পরিস্থিতি কি দাঁড়াবে, বিএনপির পরিস্থিতি কি দাঁড়াবে, আর জামাতকে এতটা কন্ট্রোল করারই বা কি প্রয়োজন? জোর করে কিন্তু কাউকে কন্ট্রোল করা যায় না। এটা আমরা আওয়ামী লীগের 15 বছরেও আমরা দেখেছি। জি, আপনি মিউট আছেন, আপনি মিউট আছেন। জামাতকে কন্ট্রোল বলতে জামাতের নিষিদ্ধ করে দিতে হবে, জামাতের সবাই জেলখানায় পাঠাই দিতে হবে, বা জামাতের এই করতে, আমি আসলে ওই জায়গাটাই যাইনি, ওই জায়গাটাই না। আমি যেটা বিএনপির যারা শুনতেছে তাদের উদ্দেশ্যে যেটা বলো, যেটা মানে আমার যেটা মনে হয় সেটার মধ্যে কি জানেন, বিএনপি একটা কাজ করলেই, একটা বা দুইটা কাজ করলেই জামাত নিজ থেকেই কন্ট্রোল হয়ে যাবে। এক, বিএনপিকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেশ যে 71-এর ভিত্তিতে এই দেশ তৈরি, এই দেশের সম্মানিত যে মুক্তিযোদ্ধারা, এই জিনিসটা 17 মাসে যে ভূমি লুণ্ঠন হয়েছে, এই জায়গাটাতে বিএনপি একটু কাজ করে তুলে আনতে হবে, এই বিষয়টা তুলে আনতে হবে যে ওদের ব্যাপার। জি, রাশেদ হায়দার ভাই মুক্তিযুদ্ধের কথা বললেন। গত 18 মাসে মুক্তিযুদ্ধের কথা বললেই মায়ের, জয় বাংলা ভুললেই পিটাও, হ্যাঁ, মুক্তিযুদ্ধের ছবি কোথাও দেখলে জ্বালাও, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ভয়ে ভয়ে কেউ মুক্তিযুদ্ধের কথা বলতে চাচ্ছিল না। যে দু একজন একটু একটু বলছিল, সবাই কিন্তু এক একবার জেল খেটে এসেছে। আপনি ধরেন মঞ্জুরুল আলম পান না, জেল খেটে আসছে। তারপরে আপনার এই বেশ কয়েকজন সাংবাদিক তারা জেলে আছেন, কয়েকজন। হ্যাঁ, আপনার সবচেয়ে বড় কথা, বিএনপির এত বিশাল নেতা, সবচেয়ে বেশি ভোটে পাশ করা ফজলুর রহমান আদালত অবমাননা মামলা খেয়ে গেছে। আমি বলছি যে অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময় এই সময় যেই সময়ে মুক্তিযুদ্ধের নাম নিলেই কবিরা গুনাহ, মানে সাথে সাথে তোমার জেলে ঢুকতে হবে, ঠিক সেই সময়ে এই মুক্তিযুদ্ধের পক্ষে একরকম জেহাদ ঘোষণা করে দিয়েছে এবং তার দল থেকে তিনি এর জন্য শাস্তিও পেয়েছেন। বিএনপি দলীয়ভাবেও ভয় পেয়েছে, ভয়ে বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথাই বলে নাই, না পক্ষে না বিপক্ষে, একেবারে নীরব দর্শকের মতো দর্শকের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল। আর দলের এই প্রবীণ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকেও 3 মাসের সাসপেন্ড করেছে, শুধু মূলত মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কারণে যে মুক্তিযুদ্ধ বিরোধীদের রোষানলে পড়ে যাচ্ছে বিএনপি। আর সেই অ্যাডভোকেট ফজলুর রহমান ইতিহাসের সেরা জয় পেয়েছেন। উনার ওখানে 150 কেন্দ্রে একটা কেন্দ্রেও তিনি হারেননি, প্রত্যেকটা কেন্দ্রে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং এ যাবৎকালে যতজন জয়ী হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। এই যে তার এই জয়ের পিছনে কি তার মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর সেই সাহসটা কি কাজ করেছে বলে মনে করেন? জি জি জি, ওনার যে আসন, ওই আসলে ওনার যে আসন, সে আসনের বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি, বিভিন্ন জায়গায় কম করে ধরেন 100টা সেন্টার, মানে যেখানে ভোট গ্রহণ হয়েছে এরকম 100টা সেন্টারে কথা বলেছি আমি বিভিন্ন লোকের সাথে। এবং আজকে কিছুক্ষণ আগে আমাকে সিলেটের গোপালগঞ্জ থেকে এক ছেলে ফোন করছে। হে কোনো নেতাও নাই, বলছে ভাই আমি কোনো নেতাও না, কর্মীও না, তবে আমি আওয়ামী লীগ সমর্থন করি সবসময়। হ্যাঁ, আমিও দেখতেছি সে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থন করে না, সমর্থন করে খুব বেশি। হে আমার যেটা বললো, ভাই আপনি বিশ্বাস করবেন না, দিনের 12টা পর্যন্ত সিলেটের প্রত্যেকটা আসনের প্রত্যেকটা কেন্দ্রে
জামাতের মহিলা আর পুরুষ ছাড়ার কোনো কথা নাই। কারণ আমরা সবাই কইতেছিলাম যে সবগুলো আসন ইয়েতে যাবে, জামাত যাবে। দিনের একটার পরে কেমন জানি মনে হইলো যে একদম পরিচিত, মানে চেহারা চিনি, জানি আজীবন আওয়ামী লীগ। এইসব লোকজনগুলো ধুমধারাক্কা বাইরেছে, 2 ঘন্টায় পুরো ভোটের খেলা জমাই দিছে। কেমন যেন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে জামাত ঠেকাও, মৌলবাদ ঠেকাও। আওয়ামী লীগের লোকজনই সব ভোট পেরে দিছে। তো এরকম কাহিনী আমি বহু জায়গায় শুনছি যে হ্যাঁ, অনেক জায়গায় আওয়ামী লীগের লোকজন বেরোয় বিএনপির ভোট মারছে শুধু মৌলবাদী ঠেকানোর জন্য। তবে ওরা সরাসরি কেউ যে আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের বড় ভাই, তাহলে কি এটা কি একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল না যে অ্যাডভোকেট ফজলুর রহমান তাহলে বিএনপি যদি এই সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিত, তাহলে জামাতের তো এত ভোট পাওয়ার বা এই যে আমরা যেটা বলি জামাতের বিময় দরজা, এটা তো না। এই যে এখন যে গেল সেইটা না, বিএনপি কে যেটা আমার মতে আর কি যেটা করতে হবে যে এখন তাদেরকে আসলেই বের হইতে হবে। তারা যদি মনে করে যে তারা এই মুক্তিযোদ্ধাদের দল, তার বাবা মুক্তিযোদ্ধা, এবং এটা স্বীকার করেন চাই না করেন, বঙ্গবন্ধু স্বীকৃতি দিয়ে গেছে। 11টা সেক্টর কমান্ডারের একজন সেক্টর কমান্ডার জিয়া রহমান, এগুলা যদি তারেকের ভেতরে থাকে, বাপের রক্ত শরীরে আছে, থাকারই কথা। এবং সে যদি আসলেই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ এটাকে যদি টাইনা বুকে নিতে পারে, তাদের ঠেকানোর সাধ্য এর পরে কারো থাকবে না, তারা পারবে। এবং জামাতের অস্তিত্ব যদি এগুলো না করতে পারে, তাহলে একসময় দেখবে যে বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে, জামাত প্রধান শক্তি হয়ে যাবে, জামাতে বিলীন হয়ে যাবে বিএনপি। ও যেটা বলতেছিলেন যে বিএনপির যে ইয়েটা, সুতরাং বিএনপিকে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আওয়ামী লীগকে ছাড়া যে দেশ যে আপনার আওয়ামী লীগকে যদি ব্যান করে যদি আপনার ইয়া করে রাখতে চায়, তাহলে আপনার দেশকে স্থিতিশীল রাখতে পারবেন। স্থিতিশীল যদি না রাখে তাহলে আপনার দেশের উন্নতি হবে না। আর আমি এই যে বলি না যে এখন এরা কিন্তু হুমকি দিচ্ছে, ওই যে বিএনপি যে একটা ইয়া হয়েছে আপনার পটুয়াখালীতে, আওয়ামী লীগের বিএনপির এক নেতা আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, এই জন্য তাদের মাথায় নষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ আসলে তো আমাদের উপায় নেই। এই হলো তাদের নতুন প্ল্যান, এই যে 11 দলীয় ঐক্য জোটে। তারা যাতে এইটা যদি বিএনপিকে চাপ দিচ্ছে যাতে এটা না করতে পারে, বিএনপিকে চিন্তা করতে হবে যে আসলে ওই ওদের কথাই চলতে হবে না, আরো ওই যে 50% মানুষকে বাদ দিয়ে রেখে নির্বাচন দেশ চালাবে, এবং 50 মানুষকে রেখে যদি দেশ চালাতে দেশ ভালো বলতে চলবে না। এবং সুতরাং বিএনপিকে আমার মতে বিএনপিকে একটা দেশকে সুন্দর দিকে আগায় নিয়ে যেতে হলে অবশ্যই আওয়ামী লীগের ব্যাপারে যেটা অর্ডিন্যান্স জারি করছে, এটা তো মামলা হয় নাই, তার নামে কোনো বিচার হয় নাই, অর্ডিন্যান্স উইথড্র করে দিতে যে না কেন, আর এই দেশের নাগরিক আছে। আর আওয়ামী লীগের সমর্থকদের চোখে আঙ্গুল দিকে বুঝাই দিছে যে আমাদের এখনো 35% ভোট, কাস্টিং ভোট 35% আছে, মানুষের 50% ভোট আমাদের বাংলাদেশে। তো 50% মানুষকে যদি আপনার ইয়াতে বাকি বাইরে রেখে যদি আপনি দেশ চালাই দিতে চান, সেটা ভালোভাবে দেশ চালাতে পারবেন না।